শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার পর 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। এছাড়া এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভায়। শিক্ষার্থীরা ভিসি সহ কয়েকজনের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে। সংঘর্ষের পর থেকে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হন দিনের শুরুতেই। তারা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন উপাচার্যকে কার্যত অবরুদ্ধ করে রাখে। হামলায় জড়িতদের বিচার, রাজনীতিমুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে দেওয়া আলটিমেটামের পক্ষে অবস্থান জানায় শিক্ষার্থীরা। কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল বা অন্য কোনো দল যদি থাকে, আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করব। নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। বেঁধে দেওয়া সময়সীমা পার হলে বেলা 1টার পর একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পরপরই জরুরি সিন্ডিকেট সভা থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা আসে। একই সঙ্গে হামলায় জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন সহ বেশ কিছু সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও এসব বিষয়ে সিন্ডিকেটের কোনো সদস্য আনুষ্ঠানিক বক্তব্য দেননি। পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাদের অবস্থান তুলে ধরেন। এখনো পর্যন্ত বিভিন্ন মহল থেকে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কোনো রকম সহযোগিতা পায়নি। ভাইস চ্যান্সেলর নিজে তার কল রেকর্ড দেখিয়েছে, সে কতবার ট্রাই করেছে। প্রো ভাইস চ্যান্সেলর ব্যক্তিগতভাবে ট্রাই করেছে, আমাদের সিনিয়র শিক্ষকরা তাদের ব্যক্তিগত লেভেল থেকে ট্রাই করেছে। তোমরা এভিডেন্স জানতে চাইলে তোমরা আসো, দেখে যাও। গতকালের সংঘর্ষের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন শান্ত দোকানপাট যারা কালকে বন্ধ ছিল, স্থানীয় দোকানপাট তারা খুলছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত পরিস্থিতি, এবং আমরা চাই না এই পরিস্থিতি কোনো কারণে আবার খারাপের দিকে যাক। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন কাজে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমিন বাবু, যমুনা নিউজ। গুপ্ত সংগঠন শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েতের ছাত্র দলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, ক্যাম্পাসে ছাত্র দলের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছাত্রলীগের সাথে থেকে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারাই আজ অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষাঙ্গনে শান্তি বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর বলেও জানান নেতারা। এ সময় হামলার সঙ্গে জড়িতদের বহিষ্কারের দাবি জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মব তৈরি করা হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে উস্কানিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রদল। তবে সে ঘটনায় বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল সভাপতি। রাজধানীতে সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ তিনি করেছেন। আর সে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। ক্ষমার নামে উপদেষ্টাদের কেউ কেউ ফ্যাসিবাদীদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে বলেও অভিযোগ তার। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নিয়মিত শিক্ষার্থীদের দলে ফেরাতে কর্মী সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। প্রথম দিনে বিএনপি মহাসচিবের কাছ থেকে রাজধানীর বিভিন্ন কলেজের 2 ডজন শিক্ষার্থী ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ করে।
এই সদস্য ফর্ম বিতরণ নিয়ে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোশনালে পড়ে ছাত্রদল। দুপক্ষের মধ্যে ঘটে হামলার ঘটনা। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এজন্য শিবিরকে দায়ী করেন। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একক রাজত্ব কায়েম করতেই সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে একটি গুপ্ত সংগঠন। আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। হাসিনার কিছু পেতাত্তা বাহিনী রং বদলিয়ে বিভিন্ন সংগঠনে আশ্রয় গ্রহণ করেছেন। তারা উস্কানিমূলকভাবে বিভিন্নভাবে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আর আপনাদের নেতাদেরকে বলবো যে আপনাদেরকে যেন সুন্দরভাবে রাজনীতি শিখায়। বোরকা পরে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি বাংলাদেশে চলে না, এই রাজনীতি বাংলাদেশে নাই। ছাত্রদল নেতাকর্মীদের ধৈর্য ধরার নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব অনলাইনে গুজব ঠেকাতে সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানান। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। নির্বাচনটা এরা আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন নিয়ে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের সমালোচনা করেন। ছাত্র দলের বিরুদ্ধে কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সংস্থাগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়। তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। নতুন সদস্য বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানীতে ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। তোমরাই তো হচ্ছে ভবিষ্যৎ, তোমরা এই দেশের সমস্ত কিছু তৈরি করবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কুয়েটের ঘটনার পর এখনকার কি পরিস্থিতি সেটি জানবার চেষ্টা করব আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি কুয়েট ক্যাম্পাসেই আছেন। প্রবীর, জড়িতদের বহিষ্কার এবং যারা বহিরাগত ছিলেন তাদের বিরুদ্ধে মামলার বিষয়ে কি কি তথ্য পেলেন একটু বিস্তারিত করে জানাবেন। তাদের বিষয়ের মামলার এখনো কোনো প্রক্রিয়া সম্পন্ন নয় বৃষ্টি, তবে মামলাটি করবে এটি আসলে ঘোষিত হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরও শাস্তি প্রদান করা হবে। একই সঙ্গে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করবে প্রশাসন। এই মুহূর্তে যদি বলি, ক্যাম্পাসে কোনো ধরনের কর্মসূচি নেই। শিক্ষার্থীরা তাদের যে দাবি দাবা ছিল তার প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সেটি ঘোষণা দিয়ে আসলে স্থান ত্যাগ করেছে। এখন আমরা রয়েছি অদম্য বাংলা, এখানে তো বাংলা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তাদের মতো করে এখানে আড্ডা দিচ্ছে। তবে তারা শেষ যে দাবিটি বলেছে, যেহেতু তাদের দাবিগুলো পূরণ হয়নি সে কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালক তিনজনকে তারা বর্জন করেছে এবং যতদিন পর্যন্ত এই তিনজন এখান থেকে বাদ যে নতুন করে এই পদে আসীন না হবে এবং যতদিন ক্লাস শুরু না হবে ততদিন তারা আসলে ক্লাসে ফিরে যাবে না। এর আগে দুপুর 1:30টায় কিন্তু তারা বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনে তালা দিয়েছে। অপরদিকে কিছু সময় আগে উপাচার্য প্রফেসর ডক্টর শরীফুল আলম তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটি আসলে কুয়েটের কারোরই করার কোনো সুযোগ নাই, এটি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া এই ঘটনায় 4 সদস্য বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে, যে কমিটি 3 দিনের ভিতর প্রতিবেদন জমা দেবে। তারপর সেই প্রতিবেদনের আলোকে আসলে তারা উদ্যোগ নেবেন যে কি করা যাবে। তবে শিক্ষার্থীদের যে 6টি দাবির প্রতি তারা অনড়। এই ক্যাম্পাস হবে রাজনীতি মুক্ত এবং 3 জনের পদত্যাগের কথা আগেই বলেছি। যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করা, যারা এর সঙ্গে জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করার খুব দৃঢ় প্রত্যয় করেছে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা। বৃষ্টি, প্রবীর, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, অনেক ধন্যবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো সংঘর্ষের ঘটনা যেন বাংলাদেশে আর ফিরে না আসে সেই প্রত্যাশা করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, কেউ অস্ত্রের রাজনীতি করতে চাইলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম মাজার ও খানকা ভাঙার বিপক্ষে তার অবস্থানের কথা জানিয়েছেন। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে সব কথা তারা বলেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় কয়েকজনের হাতে দেখা যায় ধারালো অস্ত্র।
কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবার কথা বলেন কয়েকজন উপদেষ্টা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েটের হামলাকে দুঃখজনক উল্লেখ করে এমন ঘটনা যেন আর ফিরে না আসে সে প্রত্যাশা করেন। আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এদিকে জাতীয় সুফি কনফারেন্সে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশের কোনো পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। একই অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ১.৫ দশক ধরে নবীজির উম্মতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয়। আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই, যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম, ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে। এ সময় বক্তারা বলেন, সরকারকে কঠোর হাতে সব অরাজকতা দমন না করলে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ১৭ বছর পরে নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম আজ এই রায় দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা। কানাডার কোম্পানি নাইকোর ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩,৭৭৮ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে তদন্ত কর্মকর্তা ১১ জনের নামে অভিযোগপত্র জমা দিলে ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে ১৬ বছরের বেশি। রাষ্ট্রপক্ষের ৬৮ জনের সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষী দিয়েছেন, তবে কেউই বিএনপি চেয়ারপারসনকে দায়ী করেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুধবার খালেদা জিয়া সহ সব আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা করাই হয়েছিল তাকে অপমান, অপদস্থ, হয়রানি করতে। নাইকো দুর্নীতি মামলায় সকল অভিযোগ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার শাসনামলে তিনি কৌশল করে আদালত থেকে তার অংশটা কোয়াশ করে নিয়েছেন এবং তার দায়টি অন্যের উপরে চাপানোর জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানান কৌশলে এবং আদালতকে ব্যবহার করে সেই মামলাটা উনি চলমান রেখেছেন। নাইকো মামলা থেকে আসামিদের খালাস দিয়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না, তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। 1-11-এর সময় নিজের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলাগুলো উদ্দেশ্যমূলকভাবে চলমান রেখেছিলেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আত্মীয়ের বাসা থেকে সাবেক আইজিপি AKM শহীদুল হকের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নথিপত্র উদ্ধার করেছে দুদক। 12 কোটি টাকার FDR, ফ্ল্যাট, জমির দলিল, দস্তাবেজ পাওয়া গেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
দুদকের কাছে তথ্য ছিল গ্রেফতারের আগে বিপুল পরিমাণ গোপন সম্পদের নথি আত্মীয়ের বাসায় সরিয়ে ফেলেছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক। পরে জানা যায় ওই আত্মীয় তার বাসা থেকে অবৈধ সম্পদের এসব নথিপত্র সরিয়ে ফেলেন আরেক আত্মীয়ের বাসায়। মঙ্গলবার ভোররাত পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 12 কোটি টাকার FDR সহ 2 বস্তা দলিল দস্তাবেজ। এসব নথিপত্রে রয়েছে 48 ধরনের আলামত। বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এদিকে 8 কোটি 86 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ্রম রেজাউল করিমের বিরুদ্ধে। আরেকটি মামলা দায়ের করা হয় তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধেও। জনাব শ্রম রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশীয় সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে। স্থাবর অস্থাবর যে সম্পদগুলো রয়েছে সেই সংক্রান্ত অনুসন্ধান দল কাজ করছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিন, নিউ মার্কেট থানার মামলায় পুলিশ সুপার তানফির সালেহিন ইমনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি শুরু হয়। সকাল 10টার দিকে আসামিদের আদালতে তোলা হয় এবং শুনানি শেষে মতিঝিল থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ফারুক খানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মিরপুর থানার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন মডেল থানার হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানী নিউ মার্কেট থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বেনজির হোসেন নিশিকে কলাবাগান থানার মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই যে ফ্যাসিস্টের যারা মন্ত্রী MP এবং তাদের দ্বারা অনেক দলীয় নেতা কর্মী এরা অনেকেই তো অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এবং হত্যাগুলোর নীলনকশার সঙ্গে জড়িত। তাহলে আমাদের 2000-এর উপরে ছাত্র জনতা নিহত হয়েছে এবং প্রত্যেকটি মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত হবে এবং হচ্ছে এবং সামনে এবং হবে। বাইডেন আমলে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের সব অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এমনটা জানিয়েছেন। জানান এরই মধ্যে বিচার বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাম্পের অভিযোগ, গত 4 বছরে বিচার বিভাগে যে পরিমাণে রাজনীতিকরণ হয়েছে তা আগে কখনো হয়নি, আর এ কারণেই তিনি সে সময় নিয়োগ পাওয়া অ্যাটর্নিদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসাথে মুক্তি দিতে রাজি হামাস। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। বিবৃতি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে জিম্মিদের ধাপে ধাপে মুক্তি না দিয়ে সবাইকে একসাথে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস। বিনিময়ে গাজা থেকে স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে ইসরায়েলি সেনা, মুক্তি দিতে হবে ইসরায়েলি কারাগারে বন্দী সব ফিলিস্তিনিকে। তবে হামাসের এই প্রস্তাবে ইসরায়েলি কর্তৃপক্ষ রাজি হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইসরায়েলি ডানপন্থী নেতারা যুদ্ধ বন্ধের পক্ষে নন। তাছাড়া পুরোপুরিভাবে হামাস নির্মূলের যে অঙ্গীকার বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তা থেকে এত সহজে তার সরে আসার সম্ভাবনা নেই বলেই মত বিশ্লেষকদের। করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। খবর পাওয়া পর্যন্ত শেষ খিবিদের সংগ্রহ 4 উইকেটে 213 রান। ভারতের হস্তক্ষেপে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটা ম্যাচ আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে টুর্নামেন্টের একক আয়োজক পাকিস্তান। ভারত বেঁকে বসায় বাধ্য হয়ে আইসিসিকে ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। এভাবেই সাম্প্রতিক সময়ে অনেকবার আইসিসিকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটা যেন আইসিসির মুশকিল আসান। লাইট, ক্যামেরা, অ্যাকশন, ভিডিওগ্রাফারদের নজর ক্যামেরায়।
দর্শকদের নজর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত খেলবে বলে। এখানেই যে হবে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচগুলোর কয়েকটা। সংযুক্ত আরব আমিরাত কিংবা বিশেষ করে দুবাইয়ের দর্শকরা, ক্রিকেট প্রেমী দর্শকরা ভারতকে একটা ধন্যবাদ দিতেই পারে। তারা পাকিস্তানে খেলবে না বলে জানানোর পরে কিন্তু দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে ভারতের ম্যাচগুলো তারা দেখার সুযোগটাও পাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতকে আবার আইসিসি ধন্যবাদ দিতে পারে। যখনই আইসিসি কোনো না কোনো কারণে বিপদে পড়ে, তারা আইসিসির মুশকিল আসানের রূপে ধারণ করে। ভারত বেঁকে বসায় এবারই প্রথম হাইব্রিড মডেলে আইসিসি ইভেন্ট হচ্ছে। তবে আইসিসির মুশকিল আসানের ভূমিকায় সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা এবারই প্রথম না। এই তো গত বছর টি-20 বিশ্বকাপের কথাই ধরা যাক। টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক দেশই বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। আইসিসি বাধ্য হয়ে ভেন্যু সরিয়েও নেয়। অল্প কদিনের নোটিসে আস্ত একটা বিশ্বকাপ আয়োজন করে ফেলে এমিরেটস ক্রিকেট বোর্ড। অবশ্য টুর্নামেন্টের আসল হোস্ট বাংলাদেশই ছিল। 2022 এশিয়া কাপেও অনেকটা তাই। দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কায় এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজন করা সম্ভব হয়নি। সেই টুর্নামেন্ট আয়োজন হয় ইউএইতে। 2021 টি-20 বিশ্বকাপও আয়োজন করতে পারেনি ভারত। সেই আসরের পর মাঠে গড়ায় ইউএই এবং ওমানে। কোভিড বাস্তবতায় সে বছরের আইপিএলও আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত বছরের পর বছর ধরে আইসিসিকে বাঁচিয়ে আসছে। এক সময়ের পাকিস্তান কিংবা এখনকার আফগানিস্তানের হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। প্র্যাকটিস ফ্যাসিলিটিস ভালো হওয়ায় কাউন্টি দলগুলো প্রতি বছরই এখানে ক্যাম্প করে। এশিয়ায় খেলতে আসার আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও হাঁটে একই পথে। তাই বছরের পর বছর ধরে আইসিসির এক প্রকার মুশকিল আসান সংযুক্ত আরব আমিরাত। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। উত্তরায় আলোচিত হামলার ঘটনায় জড়িত ছিল মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা। 5 সদস্যকে গ্রেফতারের পরে পুলিশ বলছে জড়িতরা ভাসমান অপরাধী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানিয়েছে। উত্তরায় প্রকাশ্যে একের পর এক এমন ঘটনায় উদ্বেগ বাড়লেও পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গীকে আড়ালে রেখে চিৎকার করে বাঁচার আকুতি, কিন্তু কে শোনে তাদের সেই আকুতি। উত্তরা 7 নম্বর সেক্টরে উশৃঙ্খল কিশোরদের এলোপাতাড়ি কোপানোর দৃশ্য ভাইরাল হয় দেশ জুড়ে। 17 ফেব্রুয়ারির এই ঘটনার পরপরই স্থানীয় জনতার সহায়তায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 জনকে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় গ্রেফতারকৃতরা ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। মোটরসাইকেলের হর্ন বাজানোর প্রতিবাদ করায় চড়াও হয়েছিল তারা। কিশোর অপরাধ চক্র আমাদের বুঝতে পেরেছেন, তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা যাচ্ছিল এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথেই জড়িত। তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে। পুলিশ বলছে গ্রেফতারকৃতদের সবাই মাদকাসক্ত এবং ছিনতাই সহ ভাসমান নানা অপরাধে জড়িত। জামিনে বের হয়ে এসে আবারও জড়াচ্ছে নানা অপরাধে। এই ধরনের উঠতি বয়সীরা যারা মূলত মাদকাসক্ত এবং ডেজার্টেড। তারা মূলত পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে। তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে। সম্প্রতি উত্তরায় ঘটে যাওয়া নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নজরুলের গান ও কাজকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরের নজরুল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। উপদেষ্টা বলেন, নজরুলের চেতনা বারবার সবাইকে উজ্জীবিত করে।
তার কবিতা গান ২৪-এর গণ অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে র্যালিটি নজরুল ইসলামের সমাধি সৌধে গিয়ে শেষ হয়। গত ৫ ডিসেম্বর জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এরপরে এই আনন্দ মিছিলের আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। নজরুলের গান নিয়ে রক অ্যালবাম করা এবং অ্যালবাম লঞ্চিং উপলক্ষে কনসার্ট, এ বিষয়ে ওনারা বেশ কিছু কাজ করছেন, আপনারা সামনে জানতে পারবেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে নজরুল ইনস্টিটিউটের উদ্দেশ্যে যে আপনারা নজরুলের গান এবং নজরুলের কাজকে ছড়িয়ে দেওয়ার কাজ করতে থাকেন। অমর একুশে বইমেলার ১৯তম দিন আজ। মেলা প্রাঙ্গণে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন। দেখে আসতে চাই আজ কেমন জমজমাট মেলা। এই মুহূর্তে বইমেলায় পাঠক লেখকের ভিড় কেমন দেখছেন শান্ত জানাবেন। নতুন কোন কোন বই পাঠকদের নজর কেড়েছে? বৃষ্টি, মেলা কিন্তু ৩টা থেকে শুরু হয়েছে এবং মানুষজন কিন্তু আসছেন। আজকে আমি আছি সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির ঠিক মাঝখানের অংশটিতে। সোহরাওয়ার্দী উদ্যান অংশে সবসময় আমরা দেখিয়ে আসছি এখানে কিন্তু অসংখ্য মানুষ আসেন এবং মূল যে উপন্যাস, কবিতা অথবা যেই সাহিত্য কেন্দ্রিক যে বইগুলো রয়েছে সেগুলো এখান থেকে সংগ্রহ করেন। আর বাংলা একাডেমি চত্বরে আমরা জানি যে এখানে সকল প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে তাদের স্টলগুলো রয়েছে। বিশেষ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর স্টল এখানে রয়েছে এবং স্টলগুলোতে কিন্তু মানুষজন আসছেন এবং তাদের যে পছন্দের বইগুলো রয়েছে সেগুলো তারা সংগ্রহ করে নিচ্ছেন। এবং বলতে হবে যে এখানকার যে কালেকশনগুলো সেগুলোর ভিতরে বৈচিত্র্যও রয়েছে। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যেই বইগুলো রয়েছে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে স্পর্শ যেই স্টল রয়েছে সেই স্টলে। পাশাপাশি রাজনৈতিক, অরাজনৈতিক এবং বিভিন্ন গবেষণাধর্মী যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলা একাডেমি এবং এশিয়াটিক সোসাইটি সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বই কিন্তু এখানে রয়েছে। এবং এখানে বলতে হবে যে শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের বা সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে আসেন এবং এখান থেকে প্রেস ইনস্টিটিউটের মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অথবা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে গবেষণালব্ধ বইগুলো রয়েছে, রিসার্চগুলো রয়েছে, সেই বইগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিচ্ছেন পাঠকরা। এবং অনেকের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে যে ধরনের কালেকশন করা হয়েছে তাতে সবাই সন্তুষ্ট এবং সবার যেই প্রয়োজনগুলো রয়েছে শুধুমাত্র যে সাহিত্য আয়োজনই নয়, বিভিন্ন গবেষণাধর্মী যে বইগুলো তার পাঠকরা খোঁজেন সেই বইগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আজকের দিনের সর্বমোট এখন পর্যন্ত ৭৩টি নতুন বই আজকে জমা পড়েছে। সব মিলিয়ে ১৭৯৩, অর্থাৎ প্রায় ২,০০০-এর কাছাকাছি বই কিন্তু নতুন চলে এসেছে। বলতে হবে যে নতুন বই নিয়ে পাঠক যেমন একটা উন্মাদনা রয়েছে, তেমনি প্রকাশক এবং লেখক যারা রয়েছেন তারাও প্রত্যাশা করছেন যে আগামী দিনগুলোতে যে কয়েকটি দিন বাকি রয়েছে মেলার, বইগুলো ভালো বিক্রি হবে এবং শেষ মুহূর্তের যে ক্রেতারা রয়েছেন তারা তাদের লিস্ট সম্পন্ন করে তাদের বইগুলো সংগ্রহ করবেন। নিশ্চয়ই সেই প্রত্যাশা রইল আমাদের। অনেক ধন্যবাদ শান্ত। এবার অস্ট্রেলিয়ায় ২ মুসলিম নারীকে হেনস্থার অভিযোগ উঠেছে এক স্থানীয়ের বিরুদ্ধে। বুধবার দেশটির একটি আদালতে এর বিচার শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে গেল বৃহস্পতিবার একটি শপিং মলে আলাদা সময় ২ মুসলিম নারীর গায়ে হাত তোলেন তিনি। প্রথমে ২৬ বছর বয়সী এক তরুণের সাথে ধস্তাধস্তিতে জড়ান তিনি। এক পর্যায়ে তাকে কষিয়ে চড়ও মারেন। এর ঠিক ১০ মিনিট পর আরেকজন মুসলিম নারীকে হেনস্থা করেন। দ্বিতীয়জনকে তার মাথার হিজাব খুলে তা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। জানা যায় দ্বিতীয় নারী অন্তঃসত্ত্বা ছিলেন। এই ঘটনার মাত্র ১ সপ্তাহ আগেই দেশটিতে পাশ হয়েছে বিদ্বেষমূলক হামলার বিরুদ্ধে নতুন আইন। এই ঘটনাটিকে নিন্দনীয় আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী, জানিয়েছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন গুগলের ইমেইল সুবিধা জিমেইলের ১৮০ কোটি ব্যবহারকারী। সম্প্রতি এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য চুরি হ্যাকারদের মূল উদ্দেশ্য। FBI এর তথ্য বলছে স্পুফ কলার আইডি প্রযুক্তি ব্যবহার করে ব্যাংক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পরিচয় নকল করছে তারা। অভিনব এই পদ্ধতিতে হ্যাকাররা ব্যবহারকারীকে ফোন দিয়েই জানান যে তার জিমেইল হ্যাক হয়েছে। তা ঠিক করতে তাদের পাঠানো লিঙ্কে লগ ইন করে
করে কিছু তথ্য দিতে হবে। ওই লিঙ্কটি মূলত একটি ভুয়া ওয়েবসাইটের, যা দেখতে অবিকল গুগলের মতোই। এর ফলে ব্যবহারকারীরা সহজে এই স্ক্যামের শিকার হচ্ছেন। এমন কোনো কল পেলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন তদন্ত সংস্থা FBI। তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠানে কথা বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে নানা শক্তি এসে আসলে জড়ো হয়েছিল, ফলে এখনো ফ্যাসিবাদের যে দোসর, ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজে নানা জায়গায় রয়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রের নানা জায়গায়। ফলে তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু ফলে আমরা মনে করি যে এখনও চলমান আছে। আমাদের প্রশাসনের জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে যারা বিগত সময়ের যারা এই দোষর ছিল, যারা নানা ঘৃণ্য কাজে, দুর্নীতির কাজে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 2014 এবং 2018 সালে নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। এবং একইভাবে আমরা এরকম সকল পর্যায় থেকেই এই ব্যক্তিগুলোকে বিচারের আওতায় আনতেছি। এবং যারা জুলাই আগস্টেও হত্যাকাণ্ড করেছে, একটা অপারেশন ডেভিল হান্ট চলতেছে আপনারা জানেন, এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো। এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম সাতক্ষীরায় বিআরটিএ কার্যালয়ে অভিযানের সময় দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে বিআরটিএ সহকারী পরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক। এ সময় অফিস সহকারী সাইফুল ইসলামের মুঠোফোন জব্দ করা হয়, আর সেখানে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের তথ্য পায় দুদক সদস্যরা। অভিযোগের বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা, আর প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও দুদক জানিয়েছে। তবে সহকারী পরিচালক মাহবুব কবির দুর্নীতির সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত বছরের 7 নভেম্বর 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন আদেশে বলা হয়। আর এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা করে পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিফট আপিল মঞ্জুর করে আদেশ দেন। ওই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে বিচার বিভাগ রায় দিয়েছিল। দীর্ঘদিন ঝুলে থাকা ইতালিতে যেতে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের ভিসার ব্যাপারে দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ত্রিপোদি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকে কথা তিনি জানিয়েছেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মারিয়া। অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। পোশাক, প্রতিরক্ষা খাত, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়েও সন্তোষ প্রকাশ করেন। বৈধ অভিবাসনের ব্যাপারে যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও বলেন তারা। এ সময় বাংলাদেশে বিনিয়োগে ইতালির প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা নিয়েও বৈঠকে কথা হয়। বাংলাদেশের জন্য এটি সংকট উল্লেখ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষেও কথা বলেন উপদেষ্টা। 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইতালির সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নোয়াখালীর লাকসামে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব। দুপুরে পৌর অডিটোরিয়ামে উৎসবের আয়োজন করা হয়। শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে কেক কেটে রজত জয়ন্তী উদযাপন করা হয়। এ সময় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চিকিৎসক, কবি, সাহিত্যিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। ঈদ উপলক্ষে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 2020 শুরু করেছে ওয়ালটন।
এবং 22 শুরু করেছে। সকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। আগামীকাল থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।